দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম বিক্ষোভ দেখছি। এরকম একটি প্রেক্ষাপটে আমরা আলোচনা করব। আমি প্রথমেই মাসুদ কামাল ভাই আপনার কাছে যেতে চাই। আমি একটু বলি যে আজ সকালে বিভিন্ন দাবি পূরণ এবং 3 কর্মকর্তাকে কারণ দর্শানো এবং বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এসব দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতিতে যাবেন কর্মচারীরা, এমন ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরকে স্বৈরাচারী আচরণের প্রতিবাদে সংস্থাটির সর্বস্তরে, মানে স্বৈরাচারী বলা হচ্ছে তার আচরণকে, কর্মচারীদের প্রতিবাদ সভা আয়োজন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। অবশ্য আজ সকালে অফিসে যাওয়ার পর গভর্নর পদে নতুন একজনকে নিয়োগের প্রক্রিয়া চলছে এমন খবর শোনার পরপরই মতিঝিলের কার্যালয় থেকে বেরিয়ে যান গভর্নর ডক্টর আহসানিস মনসুর। এর পরপরই তার উপদেষ্টা আহসানুল্লাহকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা কোনটাকে মব বলবো, কোনটাকে বিক্ষোভ বলবো? এখন যদি মব বলতে হয়, এখানে মব তো গভর্নমেন্ট করছে এভাবে যে একজন গভর্নরকে উনি সরিয়ে দিতেই পারেন। গভর্নর অনেক কাজ সমস্যা থাকতে পারে। একটু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমরা আজকের আলোচনায় তাকেও স্বাগত জানাচ্ছি। দুঃখিত মাসুদ কামাল ভাই। জি, ওনাকে উনি সরিয়ে দিতেই পারেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু ওনাকে সরিয়ে দেওয়ার আগে উনি চেয়ারে বসে থেকে যদি উনি জানতে পারেন, পত্রিকায় নিউজ চলে আসে নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে অলরেডি, হ্যাঁ, নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপনতা আমি দেখলাম। তো এটা কেমন হলো ভাই? আপনি ওনাকে আগে সরাই দেন, আগে একটা প্রজ্ঞাপন দেন যে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। ওনাকে তো চুক্তি ভিত্তিক নিয়োগ করা হয়েছিল, চুক্তি অবসান ঘটানো হলো, হতেই পারে। সরকার তার পছন্দ অনুযায়ী লোককে নিয়োগ করতেই পারে। তো ওটা সরাইয়ে দিয়ে তারপর আপনি করেন। কিন্তু উনি থাকলেন, উনি শুনলেন যে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, উনি দেখলাম এক জায়গায় বলতেছেন যে আমাকে মানে অপসারণও করা হয় নাই, আমিও পদত্যাগ করিনি। উনি কিন্তু বলতেছে এই কথাগুলো। তো এই কথাগুলি যখন বাইরে আসে, যখন আমরা শুনতে পাই কথাগুলো মিডিয়াতে, সেটা কি গভর্নমেন্টের জন্য খুব ভালো কোনো ইঙ্গিত দেয়? এটা কি সরকারের জন্য এটা উচিত? দরকারটা কি রে ভাই? আপনি তাকে বলেন, আগে বলে দিলেই হয়। আমি কতগুলো জিনিস আমি বুঝি না যে এটা তো অবধারিত যে উনি তো একটা প্ল্যানিংয়ের পার্ট হিসেবে ছিলেন ওখানে, উনি কিছু কাজকর্ম করেছেন। এবং সত্যি কথা বলতে গিয়ে আমি বলি আপনাকে যে অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজকর্ম করছে, একটা মানুষ পৃথিবীতে আপনি একটা মানুষ বাই করতে পারবেন না যার সব খারাপ। দু একটা কাজ ভালো করে, আবার একটা মানুষ পাবেন না যার সব ভালো, তারও দু একটা ভুল থাকতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজ করছে তার মধ্যে ভালো যে দু একটা কাজ করছে সেটা কিন্তু এই আহসানিস মনসুর করছে। ব্যাংকিং সেক্টরটাকে উনি কিন্তু কন্ট্রোল রাখছে। আবার কিছু খারাপ কাজও করছে উনি এই যে কয়েকটা ব্যাংকে একত্র করার মাধ্যমে ওই ব্যাংকের প্রায় ৭৫ লাখ গ্রাহককে সে কিন্তু একটা বিরাট একটা গাড্ডায় ফেলাই দিচ্ছে। ওটা উনি অন্যায় করছে, ওনার ব্যক্তিগত ক্ষোভের কারণে করছে। কিন্তু ওটা কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা তো মানে ক্ষতির দিকে আছে ব্যাংকগুলো। আমি বলি আপনাকে ঘটনাটা কি, আমি জানি তো ঘটনাটা ভাই। ওটা তো উনি এক সময় ব্র্যাক ব্যাংকেরই ছিলেন, চেয়ারম্যান ছিলেন। ওই সময় যে এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম খান ছিলেন, এই লোক তো ছিল চামচা। সে করতো কি, বিভিন্ন ব্যাংক থেকে চান্দা মান্দা উঠাই নিয়ে হাসিনাকে দিত। এই দেখেন আপনার এই তহবিলের জন্য 10 কোটি টাকা দিয়ে ঘোষণা দিয়ে আসতো। আর সেখানে বলতো আপনি এই ব্যাংকে বলতো আপনি দেবেন 2 কোটি টাকা, আপনি দেবেন 1 কোটি টাকা, সবার কাছ থেকে নিয়ে সে ওখানে হিরো সাজতো আর কি। এটা ছিল তার স্বভাব। তো ব্র্যাক ব্যাংকে সে এরকম একটা টাকা অঙ্ক সে ধরছে, তখন আহসানিস মনসুর দিবে না বলছে, চাইছিল 2 কোটি টাকা, সে বোধহয় দিছে 20 লাখ টাকা। এটা নিয়ে তখন তার সঙ্গে একটা ছিল, ঝামেলা ছিল। তো ওই বাটপারকে সাইজ করার জন্য সে ব্যাংকটাকে সাইজ করে দিচ্ছে। এবং ব্যাংকটাকে সাইজ করতে কী হয়েছে, প্রায় ৭৫ লাখ গ্রাহক কিন্তু ভাই। ওই ব্যাংকই সবচেয়ে বড় ব্যাংক ছিল এবং এটা মোটামুটি অতটা দুর্বল ব্যাংক ছিল না। কিন্তু সে প্রথমে বলে দিল এই ব্যাংকগুলি কোনো নাই। বলাতে কী হলো, ব্যাংক তো ভাই চলে বিশ্বাসের উপর, পুরো ব্যাংক কলাপস করলো। এবং এই ব্যাংকের যে সমস্ত লোকজন টাকা পয়সা রাখছে সব টাকা আটকে গেছে। আপনি নজরুল ইসলাম ইয়েকে ঠিক করার জন্য, সাইজ করার জন্য আপনি যে এত সাধারণ মানুষকে সাইজ করে দিলেন, কি ঠিক করলেন? এগুলো নিয়ে ঠিক করে নাই, খারাপ কাজ অনেক আছে। কিন্তু পাশাপাশি আহসানিস মনসুর কিন্তু কিছু ভালো কাজও করছে। এই যে অবাধে টাকা বাইরে ফালায় চলে পাচার করা, এটা তো উনি থামাইছে রে ভাই, এটা বলে লাভ নাই। তো উনি কিছু ভালো কাজ করছে আমি মনে করি। কিন্তু তারপরেও তাকে আপনি বাদ দিতে পারেন। নতুন গভর্নমেন্ট, নতুন পলিসি, তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করার জন্য আপনার অর্থশাস্ত্রের লোক দরকার নাই, আপনি দরকার ব্যবসায়ী আপনি আনবেন, যারা নাকি যার কোনো উদাহরণ বাংলাদেশে এই পর্যন্ত নাই, জীবনে শুনি নাই। আবার গার্মেন্ট ব্যবসায়ী হলে ভালো হয়, আচ্ছা তাও ভালো, আপনি আনেন, আমার কোনো সমস্যা নাই। আপনি আনবেন, আপনি বুঝবেন।
আইনা ভালো হলো কি মন্দ হলো আপনি তো বুঝবেন, কাছে কোনো সমস্যা নেই, আনেন। কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনবেন। প্রথম প্রক্রিয়াটা কি, যে ওনাকে আপনি আগে বিদায় করবেন, জি, তারপরে আপনি একজনকে নিয়োগ দিবেন। ওনাকে বিদায় না করেই নিয়োগের প্রজ্ঞাপন আপনি বাইর করে দিয়েছেন, সবার কাছে আছে, মিডিয়াগুলি নিউজ করতেছে, শুনতে কেমন লাগে? এটা কিন্তু তৈরি করে কিছু না, তো উনি কি করতো আগে জানলে পরে? তো এই জিনিসগুলি না আমার কাছে মনে হয়েছে কি যে মানে খুব আনারি লোকের হাতে বোধ হয় দায়িত্ব পড়ে গেছে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। আচ্ছা, আমরা আরও এটা নিয়ে আলোচনা করবো। আমি একটু সামান্ত আপনার কাছে জানতে চাই, এই একই ইস্যুতে আজকে এনসিপি নেতা সালেহুদ্দিন সিফাত তার ফেসবুক পোস্টে লিখেছেন যে বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বেশ কিছু মেইন স্ট্রিম মিডিয়ার নিউজ, অভ্যুত্থানের সরকার থাকলে নিউজটা হতো এরকম, জুলাই যোদ্ধা নামে মবের মুখে অফিস ছাড়লেন তমুক। তো আসলে মব এবং বিক্ষোভ এই দুইটা শব্দ যদি আমরা বলি, সেক্ষেত্রে সালাউদ্দিন সিফাত যা বলুক না কেন, আসলে এই মবের কালচারটা কি একটু এনসিপি উস্কে দিয়ে গেছিল বা কোনোভাবে কার্যকর হিসেবে দেখিয়েছিল, যে কারণে এখনও সেই কালচার থেকে বের হচ্ছে না? না, এনসিপি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সহ আলোচক যারা আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। এনসিপি কখনোই মপ করে নাই, নেভার এভার। আপনি একটা কোথায় শাহবাগে কোথায় মপ করছে? ধরেন যখন হাসনাত আব্দুল্লাহ বের হয়ে গেল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে, তারপর সবাই গেল, সেখানে একটা অলরেডি সমাবেশ চলতেছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহও গেছে এবং তারপরে পার্টিগতভাবে আমরা সংহতি জানিয়ে এসেছি। নেভার এভার এনসিপি উস্কে দিয়ে কোনো মব করেছে, আপনি এটা দেখাতে পারবেন? অভিযোগ তো আছে আপনাদের। এবং মব কখন হয়? যখন আপনি নিয়মতান্ত্রিক পন্থা ফলো করেন না। যে কাউকে মানে আমি একটা বলি যে কাউকে আপনি সরকার যখন বদল হয়, এটা পৃথিবীর সকল দেশেই এটা মানে এক ধরনের চর্চা, নর্ম, মানে অলিখিত নর্ম, যে যারা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় ছিল তারা বড় বড় পোস্টে অনেকেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমেরিকা যেটা করে, আমেরিকার ক্ষেত্রে অটো পদত্যাগপত্র জমা দেওয়া হয়। কিছু তারা গ্রহণ করে, কিছু তারা পদত্যাগপত্র গ্রহণ করে না এবং বহাল রাখে উক্ত পদে। এখন এই জিনিসটা তো বাংলাদেশ তো কোনো সিভিল ফরম্যাটেই নাই। সিভিলিটি এটাকে দুর্বলতা হিসেবে দেখা হয় বাংলাদেশে। এখন আপনি যখন একটা প্রতিষ্ঠানে এখানে অনেক রদবদল হচ্ছে, সেটাকে স্বাভাবিকভাবে দেখতে চাইবো। একটা সরকার, কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আমি স্বাভাবিকভাবে দেখতে চাইবো উইথ এ গ্রেন অফ সল্ট। আমি এটা সমালোচনা আছে আমার, কিন্তু এটা স্বাভাবিক যে কি বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে হলে তার একটা নির্ভরযোগ্য লোক, সে যাকে মনে করে যে কোনো ধরনের সাপোর্টাস করবে না, প্রতিষ্ঠানিক যে রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো মেনটেন করবে, এরকম কাউকে সে বসাতে চায়। এখন কিন্তু সেই জায়গায় মানে এটা বাসসে হলো, আমরা বাসসের আলাপটা ভুলতে বসেছি, আলোচনা আমরা করেছি। বাসসে মাহবুব মোর্শেদকে মানে ওনাকে অপসারণ করা হলো এবং একই পদ্ধতিতে, তখন এটাকে বিক্ষোভী বলা হলো। দেখেন আপনি যখন মানে হ্যাঁ, এবং দুর্নীতির অভিযোগটা পরে আনা হয়েছে, যখন মব করা হয়েছে তখন তাকে সরানোটাই একমাত্র পন্থা। আমি এটাকে কোনোভাবে মানে যদি ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এটা মব হয়ে থাকে তাহলে এখনো এটা মবই, মানে একই জিনিস। এখন হচ্ছে নাম পরিচয় অনেকের ভালো করে পাওয়া যাচ্ছে আর কি, কারা করছেন। আমি আগেও বলেছি যে নির্বাচনটা কেন হওয়া দরকার, কারণ আমরা জানি যে কোন বডিটা আসলে এই কাজগুলো করতে সক্ষম হবে। তো আমরা নির্দিষ্ট একটা বডি পাবো যেখানে আমরা জবাবদিহিতা চাইতে পারবো। এখন এই যে যাকে নিয়োগ করা হলো, মানে আহসান মনসুর, উনি অত্যন্ত ক্যাপাবল লোক, এই বিষয়ে ভাই বলেছেন, আমি আর এটা রিপিট করব না। উনি অত্যন্ত ক্যাপাবল লোক, কিন্তু যাকে বসানো হলো আপনি তাকে দেখেন ব্যবসায়ী। উনি শুধু ব্যবসায়ী না, এটা তো একটা পরিচয়। এবং বাংলাদেশের প্রথম এইবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন একজন ব্যবসায়ী, এটা একটা বিষয়, এটা তার একটা পরিচয়। ওনার পরিচয় তো উনি বিএনপির যে স্টিয়ারিং কমিটি ছিল নির্বাচনের, সেই স্টিয়ারিং কমিটি 23 নম্বর মেম্বার ছিলেন উনি। শুধু তাই না, যে মানে সাধারণত বাংলাদেশের ব্যাংকের গভর্নর যে কোয়ালিফিকেশনের হয়, উনি ওই কোয়ালিফিকেশন টাচ করেন না। এবং তাকে এবং মানে আপনি যদি আমি তো চাইলে যাকে ইচ্ছে বসাইতে পারি, না কোনো নিয়ম আছে বসাইতে পারেন, কিন্তু আমরা যে যখন পাওয়ারে থাকে সে তো চাইবে সবচাইতে ভালো কাজটা করার, এটা ইন্টেনশন হওয়ার কথা, অবশ্যই এটা নর্মাল ইন্টেনশন। কিন্তু আমরা এখানে দেখি যে আমার লোক হইলেই হবে, এবং পরিষ্কার দলীয়করণের ভূমিকা আমরা দেখলাম বিএনপির ক্ষেত্রে। এবং পাওয়ারে যাওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতা মানে অধিষ্ঠান হওয়ার পরে তাদের যে কর্মকাণ্ড খুব শীঘ্রই মানুষের রোশানলে পড়তে তাদের দেরি হবে না। এবং আমার কাছে মনেও হয় না বিএনপির কোনো ইন্টেনশন আছে দেশকে একটা সুস্থ স্বাভাবিক একটা আইন শৃঙ্খলা মধ্যে
এবং লজিক্যাল গ্রাউন্ডে চালানো, লজিক্যালি চালানো, যৌক্তিকভাবে কাজগুলো করা, এটা কোনো ইন্টেনশন বিএনপির আছে বলে আমি ইন্টেনশন তো দেখি থাকা না। উচিত না, ইন্টেনশন তো তাদের থাকবে, তারা যদি ভালোভাবে চালায় সুনাম পাবে।